নমস্কার। গল্পকথক রীতির শর্ট স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রীতি চলে এসেছি আবার একটা গল্প নিয়ে আপনাদের কাছে। গল্প পাঠ যদি ভালো লেগে থাকে, গল্পটি যদি আপনাদের খুবই ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামীতে আমি নতুন গল্প আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন শুরু করি আজকের গল্প। আজকে আপনাদেরকে পড়ে শোনাবো প্রতিভা বসুর লেখা বালুচর। হঠাৎ দরজায় কার কড়াঘাত শুনে আমি চকিত হলাম। টিপ টিপ বৃষ্টি পড়ছে বাইরে। পায়ের উপরকার চাদরটা ঠেলে সরিয়ে বিস্মিত গলায় বললাম, কে? অত্যন্ত মৃদু এবং দ্রুত গলায় জবাব এলো, খোলো খোলো, শিগগির খোলো। মনে হলো কোনো মেয়ের গলা। ভেবে পেলাম না এত রাত্রে কে এলো। আলো জেলে দরজাটা খুলে দিয়েই আমি চমকে উঠলাম। একটু আগেও যে মানুষ আমার সমস্ত জীবন ভরেছিল, যার কল্পনাই ছিল আমার একমাত্র সঙ্গী, এতকাল ধরে যার স্বপ্নে আমি মুগ্ধ হয়ে আছি, সেই মানুষ কি? সেই মানুষের দেহ? অকস্মাৎ এই অবস্থায় কুন্তলাকে দেখে আমার যে কেমন হলো সে অনুভূতির কোনো বর্ণনা নেই। প্রথমে সেই কথা বলল, আমি কি দাঁড়িয়ে থাকবো? তুমি কি আমায় চিনতে পারছো না? ইস, তুমি যে ভিজে গেছো। মনের বিমূঢ়তা সামলে সহজ হবার চেষ্টা করলাম। কুন্তলা ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিল। তারপর নিজের ভেজা কাপড়ের দিকে তাকিয়ে আপন মনেই বলল, ভিজে গেছি? কিছু হয়তো বলা উচিত, কিন্তু বলা হলো না। আমার কণ্ঠস্বর যেন বুঝে গিয়েছিল। এতক্ষণ মনে হলো আমার জীবনের যে ধ্রুব তারা, তাকে আমি আকাশ থেকে হঠাৎ এই ধরণীতে আমারই এই ছোট ঘরে আসতে দেখে সুখী হইনি। যার বিরহে কতদিন ব্যর্থ হয়েছে, কত রাত বিনিদ্র কেটেছে, আজ এই বর্ষার রাত্রে সেই যখন শরীরী হয়ে এলো, তখন সুখের পরিবর্তে কেমন একটা আতঙ্কে অস্বস্তিতেই মন ভরে গেল। শক্ত মাটির উপরে আমার কম্বলের বিছানায় বসতে দিলুম কুন্তলাকে। বললুম, হঠাৎ এই এত রাত্রে তুমি একা একা এলে কেমন করে? একা এরকম করে এলাম বলি তো তোমার কাছে আসতে পারলাম। প্রদীপ, যত কষ্ট তোমায় দিয়েছি, সকল কষ্ট সুদে আসলে আমার দেহ মনকেও জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছে। বড় অসময়। এর তো কোনো সময় অসময় নেই। ফুল যখন ফোটে তা আপনা থেকেই ফোটে। আজ আমার সমস্ত হৃদয় উন্মুখ হয়ে উঠেছে তোমার জন্য। সেখানে আমি সমাজ, সংসার, স্বামী, সুনাম সমস্তই অবহেলার যোগ্য মনে করি। তোমার তেল তেল সাধনা, তোমার অবিচল ভালোবাসা, তোমার নিষ্ঠা। বলতে বলতে কুন্তলার চোখের পাতা ভিজে উঠল। হাতের পিঠে মুছে নিয়ে ঈষৎ জোরে বলল, অদ্ভুত অদ্ভুত তোমার ভালোবাসার শক্তি। আমি পারলুম না টিকতে। গৌরবে ভরে গেলাম। মনে হলো এই তো তুচ্ছ জীবন, তুচ্ছ মানুষ, তাকে তুমি অমর করে তুললে তোমার ভালোবাসায়, তোমার কাব্যে, তোমার গানে। প্রদীপ, তোমার আলোয় আজ আমি আলোকিত। দেশের লোক আজ আমায় দেখতে উৎসুক। এই যে তোমার গৈরিক বসন, তোমার কৌমার্য, এই শক্ত কম্বলের বিছানা, সব তো আমারই জন্য। আমি দাঁড়িয়েছিলুম। সহসা কুন্তলা আমার পায়ের উপর মুখ রেখে অস্ফুটে কেঁদে উঠল। আমার পায়ের তলায় মাটি কেঁপে উঠল কুন্তলার এই ব্যাকুল স্পর্শে। আমার হৃৎপিণ্ড সজোরে নড়তে লাগল। মনে পড়ল কুন্তলার স্বামীর নিঃসঙ্গ বিছানা। বিব্রত হয়ে ওকে হাতে ধরে তুলে বললাম, কুন্তলা, সময় বড় নিষ্ঠুর, দাঁড়ায় না কারোর জন্যই, কোনো কিছুর জন্যই তার প্রতীক্ষা নেই। সে সময় তোমার জন্য এই বিশ্ব সংসার আমার কাছে মৃত্যুর অতলে তলিয়ে গিয়েছিল। সেই সময় এই সুদীর্ঘ 8 বছর ধরে দাঁড়িয়ে নেই তো। শোনো কুন্তলা, তুমি শান্ত হও, তুমি ফিরে যাও। আমার ঠান্ডা কণ্ঠস্বরে সে চমকে চোখ তুলল।
সেই চোখ, যে চোখে আমার স্বপ্ন, প্রথম স্বপ্ন, যে চোখে আমার প্রথম প্রকাশ। কিন্তু সেই চোখের দিকে তাকিয়ে আমি একটুও আলোড়িত হলাম না। নিঃসংকোচে চোখে চোখ রেখে বললাম, এক্ষুনি তোমার ফিরে যাওয়া উচিত। তোমার স্বামী যদি হঠাৎ ঘুম ভেঙে দেখতে পায় যে তুমি নেই। বলতে বলতেই আমার মনে হলো, কুন্তলা জানিয়ে শুনিয়ে গৃহ ত্যাগ করেনি তো? কুন্তলা ব্যাকুল হয়ে বলল, কি বলছো তুমি? আমার জন্য সমস্ত জীবন ক্ষয় করে ফেলছ, আর আমি কিছু পারি না? প্রদীপ, সত্যি সত্যি বলছি, আমি চিরদিনের জন্য ঘর ছেড়ে এসেছি এই ঘরে, তোমার কাছে এসেছি। চিরকাল ধরে আমি থাকব তোমার হয়ে। কুন্তলা কি পাগল? কুন্তলা এসব কি বলছে? এই গভীর রাত্রে একটা মেয়ে এতখানি পথ বেয়ে এলো কি করে? গলা যত সম্ভব কোমল করে বললাম, হয়তো সাময়িক একটা অভিমান হয়েছে তোমার, কিন্তু তুমি ফিরে যাও। তোমার কি কলঙ্কে ভয় নেই? মিছিমিছি। প্রদীপ, তুমি কি বিশ্বাস করছো না আমার কথা? কি করলে বিশ্বাস হবে যে তুমি যা চাও তাই আজ সম্ভব হয়েছে? আজ আমি স্পষ্ট বুঝতে পারছি যে তোমার চাইতে বড় আমার কেউ নেই। তোমাকে অদেও আমার কিছু নেই। তোমার বইয়ের নায়ক আলোক যেখানে শকুন্তলার উদ্দেশ্যে বলছে, সত্যিকারের প্রেমের কাছে সমাজ নেই, স্বামী নেই, পুত্র নেই, সেখানটা পড়তে পড়তে আমার মন কোথায় চলে যায়। আমি আমার ভুল বুঝেছি প্রদীপ, আমি অনুতপ্ত। অনুতপ্ত? এই অন্ধকার রাত্রে তুমি একা যেতে পারবে না, চলো আমি তোমাকে রেখে আসি। আলনা থেকে জামাটা টেনে গায়ে দিলুম। কুন্তলা অচেতনের মতন আমাকে অনুসরণ করল। পথে যেতে যেতে বললুম, আমার কপালের লেখাই ছিল এই, যখন আমি উন্মাদ হয়েছিলাম তখন তুমি ফিরিয়ে দিয়েছিলে, আর যখন তুমি এলে তখন তাকিয়ে দেখলুম আমার নদী শুকিয়ে গেছে। অদৃশ্য দেবতাকে মানতেই হলো, নিয়তি খণ্ডাবে কে? কুন্তলা জবাব দিল না, নিঃশব্দে আমার সঙ্গে হেঁটে চলল। আমরা এক পাড়াতেই থাকি। 5 মিনিটের পথ সহজেই কেটে গেল। বাড়ির দরজায় এসে কুন্তলা হঠাৎ ফিরে দাঁড়িয়ে মুখ তুলে জলভরা চোখে বললে, একটা ভুল তোমার ভাঙা উচিত। অত্যন্ত ভীরু ছিলাম, তাই বুক ফেটে গিয়েছিল, তবু মুখ ফুটে বিদ্রোহ করতে পারিনি। কিন্তু আমার ভালোবাসায় ছিল সমুদ্রের গভীরতা, সে সমুদ্রে আজও জোয়ার আছে। আর তোমারটাই ছিল পচা ডোবার সীমাবদ্ধ জল। ব্যাঙাচির আস্ফালন তাই এক পক্ষ কাটতেই গেল শুকিয়ে। আর সেই জন্যই তুমি লোক দেখাও। তুমি আমার বিরহে কাব্য রচনা করো, একবেলা খাও, শয্যাতে তোমার বালিশ নেই, আর সবচেয়ে হাস্যকর তোমার গেরুয়া বসন। লোকে তোমাকে ধন্য ধন্য করে আদর্শ প্রেমিক বলে, আর আমাকে বলে হতভাগী। থাকো থাকো তুমি তোমার ভালোবাসার ভান নিয়ে প্রেমিক সেজে। মানুষের চোখে দেবতা হও, আর দেবতার চোখে হও প্রবঞ্চক। কিন্তু তবু আমাকে দাও, দাও তোমার শেষ চিহ্ন। কুন্তলা ব্যাকুলভাবে আমার মুখের কাছে ওর মুখ নিয়ে এলো। আমি আবিষ্টের মতন সেই ঠোঁটে চুম্বন করতে উদ্যত হলাম। তক্ষুনি কুন্তলা মুখ সরিয়ে নিয়ে বললে, থাক, তোমার মতন কাপুরুষের চুম্বন গ্রহণ করে নিজেকে আর হীন করব না। তুমি আমার সর্বনাশ করে পথে বসিয়ে এখন পরিত্যাগ করলে। আমি ভীতচকিত চোখে কেবলই চারিদিকে তাকাচ্ছিলাম। আকাশে মেঘের ভার, বৃষ্টি থেমেছিল, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল তখনও। নিতান্তই নির্জন রাস্তা। চাপা গলায় বললুম, কুন্তলা, এই রাস্তায় দাঁড়িয়ে কথা বলাটা ঠিক নয়, কিন্তু পরিত্যাগের কথাটা কেন বললে সেটা আমি শুনে যেতে চাই। আমি তো তোমাকে তোমার স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে বলিনি। তুমি তো নিজে থেকেই গিয়েছিলে আমার কাছে। তুমি বলনি? ঈশ্বর ক্ষমা করো এই মিথ্যেবাদীকে। তুমি তো আমাকে ঘরে টিকতে দিলে না।
তুমি তো আমার স্বামীর চিত্তে আগুন ধরিয়ে দিলে। তুমি তো ভালোবাসার নামে সকল কলঙ্কে আমাকে কলঙ্কিত করলে সকলের কাছে। তোমার বই পড়তে পড়তে উত্তেজিত হয়ে ওঠেন আমার স্বামী। আমার দেহ স্পর্শ করতেও তার ঘৃণা বোধ হয়। আমি তোমার কি করেছি? হ্যাঁ, তোমাকে ভালোবেসেছিলাম, এই তো আমার অপরাধ। রাস্তার টুপি পরা আলোটির উজ্জ্বল সরু রেখার কাছে সরে এসে কুন্তলা নিজের বাঁ হাতের কাপড়টা তুলে বলল, এই দেখো তোমার অলৌকিক প্রেমের পরিণতি, দেখো। আমি ওর হাতের দিকে তাকিয়ে শিহরিত হলাম। কাঁধের থেকে হাতের পাতাটি পর্যন্ত সম্পূর্ণ পুড়ে কুঁচকে গেছে। আঁতকে বলে উঠলাম, এ কি করে হলো? এই হাত একদিন তোমার ছিল। তুমি লিখেছ কোনো এক নির্জন রাতে এই হাতে আমি তোমাকে আলিঙ্গন করেছিলাম। সেই জন্য নাইট্রিক অ্যাসিড ছুঁড়ে এই কলঙ্কিত হাত দুটি উনি পুড়িয়ে দিয়ে শোধন করতে চেয়েছিলেন। তাই তো গিয়েছিলাম আমি তোমার কাছে, ভেবেছিলাম আর কেউ গ্রহণ না করলে তুমি তো আছো। তুমি তো সকল কিছুর অতীত হয়ে শেষ পর্যন্ত আমাকে গ্রহণ করবে। কিন্তু কুন্তলা আর দাঁড়ালো না। সচকিত হয়ে দ্রুত ঢুকে গেল বাড়ির মধ্যে। মুহ্যমান হয়ে কিছুক্ষণ আমি দাঁড়িয়ে রইলাম এই প্রকাণ্ড বাড়িটার সামনে। তারপর একসময় বাড়ি ফিরে এসে শুলাম, কিন্তু ঘুম এলো না। মাথার মধ্যে শহত সহস্র পোকা কিলবিল করে উঠল একসঙ্গে। কুন্তলার পোড়া হাত আর পাথরের মতো স্তব্ধ চোখ কেঁদে কেঁদে ফিরতে লাগলো আমার অনেক দিনের ঘুমন্ত মনের মধ্যে। আমি প্রদীপ দে। আমার খ্যাতি সারা বাংলাদেশে। আমার বইয়ের অনুরাগী পাঠকের অভাব নেই। আমার 400 পৃষ্ঠাব্যাপী বৃহৎ উপন্যাস প্রেম ও প্রতীক্ষা কিংবা বিখ্যাত গল্পের বই আলোক শকুন্তলার উপাখ্যান পড়তে পড়তে লোকেরা অশ্রুত্যাগ না করে পারে না। আমার প্রেমোপাখ্যানের কাছে নাকি আজকের দিনে রোমিও জুলিয়েট বা লায়লা মজনু সমস্তই ম্লান হয়ে গেছে। ট্রামে, বাসে, খেলার মাঠে সর্বত্রই এ কথা শুনতে শুনতে আমার জন্য কেমন সন্দেহ হচ্ছে যে এই কথাটা হয়তো সত্যি। আমার চেহারা ভালো, কলকাতার শহরে একখানা বাড়ি আছে, চরিত্রের দুর্নাম কোনো শত্রুও রটাতে পারেনি। কাজে কাজেই আমি স্বপ্নেও ভাবিনি যে কুন্তলার বাবা আমাকে বিমুখ করবেন। আমি কুন্তলার প্রতিবেশী ছিলাম। অত্যন্ত মামুলি প্রথায় আমাদের দেখাশোনা এবং ভালোবাসা। আমি এমএ পাশ করে বসে আছি আর কুন্তলা তখন ম্যাট্রিক পরীক্ষার্থী। কুন্তলার বাবা একদিন অনুরোধ করলেন, তুমি যদি একটু দেখিয়ে শুনিয়ে দাও তো বড় ভালো হয় বাবা, প্রাইভেট দিচ্ছে তো। বেশ তো, এক জায়গায় আছি, এইটুকু না হয় করব। এ তো তোমারই যোগ্য কথা, কিন্তু মাইনে টাইনে। ছি, তা কি হয়? সেজন্য আপনি ভাববেন না। তা তো ঠিকই। তুমি হলে গিয়ে ওর বড় ভাইয়ের মতো। পুরো 6 মাস পড়িয়ে কুন্তলাকে ম্যাট্রিক পাশ করালাম। তারপর যখন আইএতে কলেজে ভর্তি হবার প্রস্তাব চলল, তখন একদিন সন্ধেবেলা কুন্তলা বলল, বাবা বলেছেন কলেজে ভর্তি হতে। আমি বলি যে ম্যাট্রিক তো প্রাইভেটেই দিলাম, আইএটাও। না, কলেজেই ভর্তি হয়ে যান। কলেজের একটা অন্যরকম স্বাদ আছে। কুন্তলা বড় বড় চোখে আমার দিকে তাকিয়েই চোখ নামিয়ে নিল, কথা বলল না। আমি বুঝলাম এটা অভিমানের ভাষা। আমরা যদিও তখনও আপনি বলার স্তর উত্তীর্ণ হইনি, তথাপি এই রকম ছোটোখাটো মান অভিমান চোখের সাহায্যেই চলত। বলা বাহুল্য, অভিমানটা সর্বদা কুন্তলার দিক থেকেই আসত। আজকেও আমি ভাব বুঝে মৃদু হেসে বললাম, কি হলো? কি অপরাধ করলুম? কিছু না। বাহ, এরকম করলে চলে নাকি? বলুন, কি হলো? কলেজে ভর্তি হতে ইচ্ছে না করে হবেন না, কিন্তু। থাক, সবই বোঝেন আপনি, বুদ্ধিমানের ঢিপি একটা। কি আর করা যাবে, নির্বোধকে একটু বুদ্ধি দিন না হয়। আমি কৃতাঞ্জলি পুটে হাসতে হাসতে ওর কাছে গিয়ে দাঁড়াতেই ও হঠাৎ আমার হাতের উপর নিজের হাত রাখল। আমি চকিত হলাম, কিন্তু তক্ষুনি বললাম, আমি কিন্তু বুদ্ধি চেয়েছিলাম। আপনি নিজেকেই দান করলেন, মনে থাকে যেন।
কুন্তলা অত্যন্ত লজ্জিত হয়ে হাত টেনে নিতে গেল, কিন্তু আমি ছাড়লুম না। কাটল খানিকক্ষণ চুপচাপ। দুজনেরই হৃৎস্পন্দন অত্যন্ত দ্রুত বেগে চলছিল, সন্দেহ নেই। অবশেষে আমি প্রথম কথা বললুম, এবার বলো, তোমার কলেজে পড়বার ইচ্ছা নেই কেন? আমার মুখের তুমি সম্বোধনে ও বিহ্বল হলো। একটু পরে বলল, আমি যদি প্রাইভেটে পড়ি, মাস্টার তো আপনিই থাকবেন, একা একা তো পড়া যাবে না, কিন্তু কলেজে গেলে তার হয় নাকি? এইবার আমার বোধগম্য হলো, ওর বুদ্ধিকে সত্যিই তারিফ করতে হয়। অকৃত্রিম আনন্দে ও উত্তেজনায় কেবলই ওর নরম হাত দুটিকে পিষ্ট করতে লাগলাম। কোনো মেয়ের হাতের স্পর্শ জীবনে আমার এই প্রথম, এবং আজ এই 32 বছর বয়সেও অকুণ্ঠে কথা বলতে পারি যে জীবনে তার চেয়ে বড় আনন্দ আমি আর পাইনি। সে যে কি ভালো লাগা আমি কেমন করে বোঝাবো। আর ওর হাত ছিল অতিশয় কোমল। ওই উজ্জ্বল শ্যামল অপরূপ দুটো পদ্মের মতন হাত মুহূর্তে আমার জীবনকে বিকশিত করে দিল। সূর্যের স্পর্শে যেমন ফুল ফোটে, নারীর স্পর্শে তেমন পুরুষ ফুটে উঠল। অতি পবিত্র, অতি সুন্দর, অতি মধুর সেই প্রথম হাতের স্পর্শ। আইএ পড়বার বই জোগাড় থেকে শুরু করে পড়ানো পর্যন্ত সব কিছুর ভার পড়ল আমার ওপরে। বিনা দ্বিধায় সমস্ত করলুম, এবং ক্রমে ক্রমে আমার আসক্তি চরমে ঠেকল। বেশিক্ষণ ওকে না দেখে আমি থাকতে পারি না। ওর তুচ্ছতম ইচ্ছাটিও পূরণ করতে না পারলে আমার জীবন ব্যর্থ মনে হয়। বোধ হয় ওর সামান্য মাথা ধরলেও আমি পাগল হয়ে যাই। এই রকম যখন একটা অস্বাভাবিক অবস্থা, তখন শুনলুম কুন্তলার বিয়ে ঠিক করছেন তার বাবা। পড়াশুনো সেদিন কিছুই হলো না। কুন্তলাকে বললুম, এবার তাহলে বলি। বলো, কিন্তু বাবার মতিগতি ভালো বুঝছি না। কেন? পাত্র হিসেবে আমি কি অযোগ্য? আচ্ছা, অযোগ্যতাই কি সবচেয়ে বড় কারণ? এরা ভীষণ গোঁড়া পরিবার। ছেলেমেয়ের নিজের ইচ্ছা বা রুচিকে এরা ব্যভিচার মনে করেন। তাই যদি হয় তাহলে খাল কেটে এই কুমিরের ব্যবস্থাটিও না করাই উচিত ছিল। পিতৃনিন্দা মহাপাপ, কিন্তু আমি না বলে পারছি না। পয়সার মায়া তার ভীষণ বড়। যক্ষুনি বুঝলেন বিনে পয়সায় একটা মাস্টার পাওয়া যাচ্ছে, তক্ষুনি। কি সাংঘাতিক! বাবা যদি অমত করেন কি হবে? অমত কেন করবেন? আমি তো আর পয়সা চাইব না। আর তাছাড়া অমত করলে আমরা পালিয়ে যাব। পালিয়ে যাব? তাছাড়া আর উপায় কি? তোমাকে ছাড়া এই জীবন আমার অসম্ভব। তোমার দিক থেকেও কি তাই নয়? আমার কথা জানতে চেও না। আমি অধম, আমি ভীরু। আমাকে শুধু শক্তি দাও তুমি। কুন্তলার জল ভরা চোখে রাজ্যের দুর্ভাবনা নেমে এলো। বুঝলাম এই মেয়ে যে সমাজে, যে সংস্কারে মানুষ, তাকে জোর করে বাইরে আনা সহজ নয়। একটু অভিমানের সুরেই বললুম, যদি বিয়েতে গণ্ডগোলি হয় তাহলে তুমি কি ওদের মুখ চেয়ে চুপ করে থাকবে? মেয়েদের এছাড়া অন্য কি উপায় আছে বলো তো? এই কথা তুমি বলছো? জোর করবে না? বেরিয়ে আসবে না আমার সঙ্গে? পারবে না? হঠাৎ ঘরে বজ্রপতন হলো। আমরা অত্যন্ত উত্তেজিত ছিলাম। বুঝতে পারিনি কুন্তলার বাবা সান্ধ্য ভ্রমণ সেরে কখন এসে ঘরে ঢুকেছেন। হাতের লাঠিটা ঠিক করে কোণে রেখে বললেন, তারপরে পড়াশুনোটা তাহলে ভালোই চলছে দেখছি। গেট আউট। অক্ষয়বাবু, আমি আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। বেরো, বেরো বলছি আমার বাড়ি থেকে। বদমাশ কোথাকার! মেয়ে বার করার জন্য এই ভদ্রলোকের বাড়িতে ঢুকেছ, তাই না? কন্যার দিকে কটমটিয়ে তাকিয়ে বললেন, আরামজাদি, এই জন্যই বিয়ের নামে তুমি কেঁদে ভাসাচ্ছ। কেমন করে তোকে শায়েস্তা করতে হয় আমি দেখাচ্ছি। ভদ্রলোকের ঘরে। আমি আর দাঁড়ালাম না, ছুটতে বেরিয়ে গেলাম। আমার মাথায় যেন আগুন জ্বলতে লাগলো। উদ্ভ্রান্তের মতন ছুটোছুটি করতে লাগলাম রাস্তায়।
এরপরে আমার দিন খাঁচায় পোড়া ইঁদুরের মতোই ছটফটিয়ে কাটতে লাগলো। ওরকম একটা বিশ্রী ব্যাপারের পরে আর যেতেও পারি না, কিন্তু এরকম ভীরুর মতন পরাজিত হয়েই বা লাভ কি? মনকে শক্ত করবার চেষ্টা করলুম, যেমন করেই হোক কুন্তলাকে আমার চাই। দ্বিধায় দ্বন্দ্বে ভয়ে নির্ভয়ে প্রায় 15 দিন কাটবার পরে একদিন সন্ধেবেলা আমি গিয়ে সভয়ে কড়া নাড়লাম ওর বাড়িতে। একটু পরেই দরজার ওদিক থেকে কুন্তলার গলা ভেসে এলো, কে? খোলো, আমি প্রদীপ। খুট করে দরজাটি খুলে গেল। আমি ভিতরে ঢুকে বললাম, তোমার বাবা বাড়ি নেই? কেউ নেই, আমি একাই আছি। আমি দরজায় ছিটকিনি লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললাম, ভাগ্য যেমন বঞ্চনা করে তেমন কিছু কিছু দেয়ও। আচ্ছা, ওটা লাগাচ্ছ কেন? তুমি তো জানো বাবা কি ভীষণ বদরাকি মানুষ, হঠাৎ যদি এসে পড়েন। বাবার ভয়টা এবার ছাড়ো কুন্তলা, ভয় ছাড়ো, সব ছাড়ো। আমার ভালোবাসায় সব আমি ভরে দেব তোমাকে। তুমি কি আমাকে বিশ্বাস করো না? কুন্তলা আমার হাত দিয়ে নিজের মুখখানা ঢেকে ফেলল, আর ওর চোখ থেকে আমার আঙুলের ফাঁক দিয়ে গরম শীষের মতন জল গড়িয়ে পড়তে লাগলো নিঃশব্দে। অনেকক্ষণ পরে একটু শান্ত হয়ে ও বলল, তুমি বাড়ি যাও। না, আমি যাব না। এখানে থেকে অপমানিত হয়ে তোমার লাভ কি? তোমার জন্য যে কোনো অপমান আমি সইতে পারি। আমি পারি না, তুমি যাও, ওদের আসবার সময় হয়ে এলো। আমি দুহাত বাড়িয়ে ব্যাকুল আগ্রহে ওকে কাছে টেনে এনে বললাম, তুমি তাহলে বলো তুমি আমার। তাতে কি কোনো সন্দেহ আছে? যথেষ্ট কুন্তি, যথেষ্ট। তুমি ভীরু, তুমি অত্যন্ত দুর্বল, তুমি সমাজের অন্ধ সংস্কারে আবদ্ধ জীব। বলো, তুমি কি পারবে না সমস্ত অবহেলা করে আমার হাত ধরে বাইরে চলে আসতে? বলো, বলো। অধীর হয়ে আমি ওর হাত ধরে নাড়া দিতে লাগলাম। কুন্তলা চুপ করে রইল। আমার চোখ লাল হয়ে উঠল। মাথার চুলে পাগলের মতন আঙুল চালাতে লাগলাম, আর কুন্তলা নিঃশব্দে তাকিয়ে রইল আমার উদ্ভ্রান্ত মুখের দিকে। হঠাৎ আমি উঠে দাঁড়িয়ে দরজা খুলতে উদ্যত হলাম। এবার কুন্তলা কান্নায় ভেঙে পড়ল, বলল, আমার কি দোষ বলো তো? আমি মেয়ে, আমার স্বাধীনতা কোথায়? তুমি কি কিছুই বুঝবে না? প্রেম করবার বেলায় যদি অনুমতি না লাগে, তবে বিয়ের বেলায় এই ভালো মানসিকতা কেন? আমারই ভুল, আমারই বোঝা উচিত ছিল ফ্লার্ট করাতে মেয়েদের জন্মগত অধিকার। আমি এক লাফে বাইরে বেরিয়ে এলাম। পিছনে কুন্তলার একটি মৃদু আর্তনাদের সঙ্গে সঙ্গে দরজাটি আবার বন্ধ হয়ে গেল। অস্বাভাবিক কিছু নয়, মেয়েদের পায়ে পায়ে শৃঙ্খলা, শিরায় শিরায় দাসত্ব। তারা পারে না নীড় ছাড়তে, পারে না মুখ ফুটে নিজেদের পাওনাটা দাবি করতে। 2 মাসের মধ্যেই কুন্তলা চেলি পড়ে হাতে হাত রেখে নিঃশব্দে বিয়ে করে উঠল। আরেকবারের জন্য আমি জ্বলে উঠেছিলাম, পাগল হয়ে ছুটে গেলাম বাইরে। ভেঙে দেব, সব ভেঙে দেব, খুন করে ফেলব কুন্তলাকে। টুকরো টুকরো করে ওকে আমি জলে ভাসিয়ে দেব। যদি আমি না পাই, কেউ পাবে না ওকে। কিন্তু তক্ষুনি ফিরে এলাম ঘরে। দরজা বন্ধ করে ব্যাকুল হয়ে কানকে আড়াল করতে চেষ্টা করলাম ওই সানাইয়ের শব্দ থেকে। কুন্তলা কি জানে কতদিন গেল অনাহারে, আর কত রাত্রি অনিদ্রায়? চোখের সামনে দিয়ে লাল বেনারসি পরে সীমন্তে উজ্জ্বল সিঁদুর রেখা অঙ্কিত করে ও ট্যাক্সিতে চড়ে চলে গেল স্বামীর সঙ্গে। এই জানালায় দাঁড়িয়ে আমি দেখলুম, আস্তে আস্তে আমার চোখে ঝাপসা হয়ে এলো পৃথিবী। মেয়ের বিয়ে দিয়ে কুন্তলার বাবা আপন কৃতিত্বে আপনিই মুগ্ধ হলেন। তারপর একদিন বাড়ি ছেড়ে কোথায় চলে গেলেন। আমার চোখ থেকেও মুছে গেল কুন্তলা, কিন্তু আমার হৃদয় কি এক দুঃসহ অভিমানে নিজেকে নিপীড়ন করতে লাগলুম দিনের পর দিন। ছুঁড়ে ফেললুম নিজের শৌখিন বেশ বিন্যাস,
দাউ দাউ করে জ্বালিয়ে দিলুম পালঙ্কের আরাম সজ্জা। না খেয়ে পারি না, তাই খুদ কুঁড়ো যা হোক পেটে দিতেই হয়। আর আমার অন্তরের যত সঞ্চিত বাসনা সমস্ত উদ্ঘাটিত হতে লাগলো আমার সাহিত্যে। আমি জানি বুদ্ধিমান লোকেরা হাসাহাসি করে, কেউ বলে সৎ, কেউ বলে বোকা, আর কেউ বলে বদ। সমস্তই মানি, কিন্তু সেই সময় আত্মনিষ্পেষণেই ছিল আমার মুক্তি। আর কুন্তলাকে সামান্য একটু চোখের দেখা দেখবার জন্য আমি কি না করেছি। খুঁজে খুঁজে তো এলাম এই পাড়ায়। আমি মনে মনে বিশ্বাস করতুম আমার তপস্যা একদিন সার্থক হবে, আবার আসবে কুন্তলা আমার হয়ে, হার মানবে আমার ভালোবাসার কাছে। সেদিন পিতার সামান্য রক্তচক্ষুই কুন্তলার পক্ষে যথেষ্ট ছিল। আর আজ এলো তো সব ছেড়ে। স্ত্রীলোকের সবচেয়ে বড় কলঙ্কই স্বামীর আশ্রয় ত্যাগ করা, হোক না সে মদকি মাতাল। তাও ও ছাড়তে পারল শেষ পর্যন্ত, কিন্তু আমি গেলাম কোথায়? কুন্তলাকে যতক্ষণ পর্যন্ত কাছে দেখিনি, তার আগের মুহূর্ত পর্যন্ত আমি কল্পনা করিনি যে সে আমি আর আমি নেই। আছে শুধু আমার অভ্যাসের কঙ্কাল। কেন এমন হয়? যার সৌগন্ধে আমার সমস্ত হৃদয় আচ্ছন্ন হয়েছিল, যাকে পাবার জন্য আমি সর্বস্ব ত্যাগ করতে পারতুম, কোথায় গেল সেই মেয়ে? আমি গেলুম বিস্মৃতির অতলে তলিয়ে, কিন্তু কুন্তলা, ওকে তো দিলুম না ভুলে যেতে। তবে কি ওর প্রতি এই আমার যোগ্য প্রতিশোধ? এই কি ছিল আমার প্রতিহিংসা পরায়ণ অচেতন মনে? কি জানি। আপনারা শুনছিলেন প্রতিভা বসুর লেখা বালুচর। আশা করি ভালো লেগেছে। জানাতে ভুলবেন না, কমেন্ট করবেন, ভিডিওতে লাইক দেবেন। যারা নতুন এসেছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।